ধর্মীয় উন্মাদনা যেটাকে বলা যায় কি ফ্যানাটিসিজম, এইটা যে একটা সুন্দর দেশকে কিভাবে ধ্বংস করে দিতে পারে, একেবারে পুরো ধ্বংস করে দিতে পারে, তার একটা উজ্জ্বল নমুনা হলো এই যে লেবানন। এই লেবাননে এখানে হেজবুল্লাহ নামে একটা দল আছে যেটার মূল অর্থ হলো যে পার্টি অব আল্লাহ, পার্টি অব গড, মানে পার্টি অব আল্লাহ মানে আল্লাহর দল আর কি। হেজবুল্লাহ মানে আল্লাহর দল। তো এই হেজবুল্লাহ এরা কিন্তু এই যে লেবাননে ভীষণ শক্তিশালী, তাদের নিজস্ব বাহিনী আছে, তাদের অস্ত্র সম্ভার আছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো লেবাননে একটা সরকার আছে, তাদের নিজস্ব সেনাবাহিনী আছে, কিন্তু হেজবুল্লাহ হলো ওই লেবাননের সরকারের বাইরের একটা মিলিশিয়া গ্রুপ, যারা কিন্তু লেবানন সরকারের আইন কানুন মানে না, আদেশ নির্দেশ মানে না। এখন প্রশ্ন হলো যে এই হেজবুল্লাহ দল গঠন কে করলো, কীভাবে করলো, কারা করলো, এবং এই হেজবুল্লাহ দলের যে সদস্যরা এরা কোথা থেকে আসলো, এইটা যদি আমরা একটু দেখি তাহলে দেখবেন যে এই লেবানন দেশটা একসময় ছিল উন্নত একটা দেশ, যেটাকে বলা হতো সুইজারল্যান্ড অব দ্য মিডল ইস্ট। এই বৈরুত বিশ্ববিদ্যালয়, বৈরুত শহর, এটা ছিল খুবই সুন্দর। দুনিয়ার বহু মানুষ কিন্তু বৈরুতে একসময় বেড়াতে যেত, এবং পর্যটন শিল্প ছিল এদের আয় উপার্জনের একটা বড় মাধ্যম। অথচ সেই লেবানন এবং বৈরুত পুরো এখন ধ্বংসযজ্ঞে রূপান্তর করছে শুধুমাত্র ধর্মীয় উন্মাদনার কারণে। তো ঘটনাটা কীরকম একটু সংক্ষেপে বলা যেতে পারে। এই লেবাননে বেশ উল্লেখযোগ্য সংখ্যক শিয়া সম্প্রদায়ের লোক আছে, যদিও সুন্নি সম্প্রদায়ের লোকজন বেশি, বাট তারপরেও একটা উল্লেখযোগ্য পরিমাণ শিয়া সম্প্রদায়ের লোক আছে। এখন 1979 সালে এই ইরানে যখন ইসলামী বিপ্লব ঘটল, আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ক্ষমতায় আসার পরই তো এই যে ইসরায়েলের স্বীকৃতি বাতিল করে দিল। অথচ 1950 সালে রেজা শাহ পাহলেভির নেতৃত্বাধীন ইরান কিন্তু ইসরায়েলকে স্বীকৃতি খালি দেয় নাই, তাদের মধ্যে ব্যাপক ব্যবসা বাণিজ্য, কূটনৈতিক, সামরিক সম্পর্ক ছিল। এখন 1979 সালে এসে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যখন ইসলামী বিপ্লব গঠন করলো বা বিপ্লব করে ক্ষমতা নিল, তখন কি করলো, সাথে সাথে এই ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করলো, রিকগনিশন ছিন্ন করলো, করে ইসরায়েলকে দুনিয়া থেকে মুছে দিতে হবে, ইসরায়েলকে ধ্বংস করে দিতে হবে, এটাই তাদের নীতি হলো। এখন ইরান তো বেশ খানিকটা দূরে, তাই না? প্রায় তা তো মিনিমাম 2000 কিলোমিটার দূর হবে এই ইসরায়েল থেকে ইরান। এখন এত দূর থেকে তো ইসরায়েলকে ধ্বংস করা যায় না। তো তখন এই ইরান যে কামটা করলো সেটা হলো যে এই লেবাননে তাদের ওই যে আইআরজিসির লোকজন আছে না, এখন যে আইআরজিসি একেবারে জীবনপণ লড়াই করছে, তো ওই আইআরজিসির লোকজন 80-র দশকের একেবারে গোড়ার দিকে, 80-81 সাল এরকম, তখন আইআরজিসির লোকজন এই লেবাননে গিয়ে ওখানে যে শিয়ারা আছে তাদেরকে দিয়ে একটা মিলিশিয়া বাহিনী গঠন করে এবং তাদেরকে অস্ত্রপাতি, টাকা পয়সা, এগুলো সব কিছু দেওয়া শুরু করে। এবং দুঃখের বিষয় হলো তখন লেবানন সরকার এটাকে খুব একটা বেশি থামাতে পারে নাই, অনেকটা কি বলা যায়, মানে দেখেও না দেখার ভান করছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু ওখানে হেজবুল্লাহ দলের শুরু, এবং একেবারে ফ্রম দ্য ভেরি বিগিনিং ইরান তাদেরকে টাকা পয়সা, অস্ত্রপাতি এগুলো দেয়, এবং পরবর্তীতে একটা পর্যায়ে এদেরকে রকেট টেকনোলজি দেওয়া শুরু করে, রকেট পাঠায়, এবং এই হেজবুল্লাহর লোকজন নিজেরাও রকেট তৈরি করা শুরু করার পরপরই হয় কি, এরা ওইখান থেকে প্রতিনিয়ত রকেট মারতে থাকে। কোথায়? এই ইসরায়েলের মধ্যে রকেট মারতে থাকে। এখন ইরান তো অনেক দূরে, এত পারে না, তখন এই হেজবুল্লাহকে দিয়ে এই কামটা করায়। এখন চিন্তা করে দেখেন যে ওইখানে কিন্তু সেনাবাহিনী আছে লেবাননে, তারা কিন্তু এদেরকে আর কোনোভাবে থামাতে পারে না। এরা ওই লেবাননের সরকারের হুকুম মানে না, সেখানকার সেনাবাহিনীর হুকুম মানে না। একটা মিলিশিয়া বাহিনী গঠিত হয়েছে যা একটা দেশের মধ্যে, যারা নাকি ওই দেশের সরকারের হুকুম মানে না। কি অদ্ভুত ব্যাপার, তাই না? এবং এটা হলো লেবাননের যে সরকার, তার অতি উদারতার ফল। যখন এই 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 মিলিশিয়া বাহিনী গঠন হয়েছিল, তখন লেবানন সরকার যারাই ছিল, তারা যদি শক্ত হাতে এটাকে থামাতো, তাহলে কিন্তু এই ঘটনাটা আজকে হতো না। তো প্রতিনিয়ত এই হেজবুল্লাহরা ইসরায়েলের রকেট মারতো। এই জন্য একটা পর্যায়ে বিরক্ত হয়ে ইসরায়েল কী করে, 1982 সালে
এই লেবানন, এই দক্ষিণ লেবানন অর্থাৎ ইসরায়েল সীমান্ত অঞ্চলে, সেখানে কিন্তু তারা একটা ব্যাপক একটা গ্রাউন্ড ইনভেশন চালায় এবং প্রচুর সেখানে হেজবুল্লাহর লোকজন মারা টারা যায় আর কি, এবং তাদেরকে যথেষ্ট দুর্বল করে চলে আসে, ব্যাস ওই পর্যন্ত। কিন্তু ইরান তো তখনও পর্যন্ত এই যে তেল বিক্রি করে টাকা পয়সা পায়, তখনও তার বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞাটাকে এগুলো তেমন ছিল না, তো তারা কিন্তু আয় অর্জন করে। তো এরা কী করলো, এইবার আরও বেশি করে এই হেজবুল্লাহরে সংগঠিত করার চেষ্টা করলো, এবং কারা যে করলো, এই আইআরজিসির লোকজন গিয়ে তারা এগুলো করলো, এবং এই তেল বিক্রির টাকা তাদের নিজেদের দেশে বেশি খরচ না করে, বা যেটুকু খরচ করে অস্ত্রপাতি উৎপাদন, মিসাইল টেকনোলজি এগুলোর পিছনে খরচ করে, বাকি টাকা খরচ করলে এই হেজবুল্লাহর পিছনে, এবং এর ফলে এদের হাজার হাজার মিসাইল এদের 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 কাছে তৈরি হয়ে গেল। এবং ওই কাজ একই, প্রতিনিয়ত ওখান থেকে মানে রকেট মারতো। আবার 1987 সালের পর থেকে এই যে এই গাজার দখল নিল কারা, হামাস। এবং যখনই হামাস গাজার দখল নিল, তখন এই হামাসকেও ইরান বেছে নিল, এবং হামাসকেও কিন্তু অস্ত্রপাতি দিয়ে, তারপর টাকা পয়সা দিয়ে সেখানেও কিন্তু রকেট এগুলো সাপ্লাই শুরু করলো, এবং এই হামাসও প্রতিনিয়ত ইসরায়েলের উপরে এই রকেট মারা শুরু করলো। তাহলে কি হলো, ওই উত্তরে, ওই ইসরায়েলের উত্তর দিয়ে ওই হামাস, ওই হেজবুল্লাহ আক্রমণ করে, আর ওই দক্ষিণ দিয়ে ওই হামাস আক্রমণ করে। উত্তর দিয়ে হেজবুল্লাহ আক্রমণ করে, আর পশ্চিম দিয়ে হামাস আক্রমণ করে, তাই না? তো তাহলে কি হলো, মানে ইসরায়েল একেবারে কঠিন একটা অবস্থার মধ্যে পড়ে গেল। এবং এই কাজটা করছে কি ইরান। আজকে এই যে ইরানে ইসরায়েল আক্রমণ করছে বলে অনেকে খুব খারাপ লাগছে, এটা তো আন্তর্জাতিক আইন কানুনের পরিপন্থী। তাদেরকে একটু ইতিহাসের দিকে আমি তাকাতে বলি যে ভাই, অবশ্যই ইরানে আক্রমণ করা, স্বাধীন সার্বভৌম দেশে আক্রমণ করা, এটা অবশ্যই আন্তর্জাতিক আইন পরিপন্থী। কিন্তু এই ইরান যুগের পর যুগ, দশকের পর দশক ধরে এই যে হেজবুল্লাহর হামাস দিয়ে যে ইসরায়েলের উপরে প্রতিনিয়ত রকেট ছুড়ে যাইতো, এইটা হলে কোন আইনের, মানে এইটা হলে কোন আইনের মধ্যে পড়ে? তবে হ্যাঁ, মুসলমানরা কিন্তু মনে করবে ইসরায়েল রাষ্ট্র তো অবৈধ, তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দেবে, এই জন্যই তারা করে। অথবা অন্যায়টা কি, মানে মুসলমানদের কাছে এটা বৈধ, অর্থাৎ ইসরায়েলের উপরে হামাস অথবা হেজবুল্লাহ যে রকেট মারে, এটা কিন্তু মুসলমানের কাছে বৈধ, অমুসলমানের কাছে বৈধ না। এর কারণ হচ্ছে এই অমুসলিমরা দেখছে যে এই ইসরায়েল, ওই যে জ্ঞানে বিজ্ঞান, আমি বারবার কিন্তু একটা কথা বলি, এই ইসরায়েল যে টিকে আছে শুধুমাত্র জ্ঞান বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির কারণে। পশ্চিমা দেশগুলো যে তাদেরকে মাথায় তুলে না আসে বা তাদের সম্মান করে, বা আমেরিকা যে এদেরকে প্রচণ্ড ফেভার করে, তা এই কারণে না যে তারা ইহুদি, এই কারণে না যে তারা প্রচণ্ড যুদ্ধ করতে পারে না, কারণ তাদের উদ্ভাবনী শক্তির কারণে খোদ আমেরিকাও বিরাটভাবে লাভবান হয়। তো এখন একজন যোগ্য লোক আর একজন অযোগ্য লোকের মধ্যে যদি আপনাকে বেছে নিতে দেওয়া হয়, তো আপনি কাকে বাঁচবেন? যোগ্য লোককেই তো বাঁচবেন, তাই না? এখানে যে হামাস অথবা হেজবুল্লাহ অথবা আরবের অন্য লোকজন, তারা তো নিজেদেরকে যোগ্য প্রমাণ করে নাই। আর করে নাই বলে যদিও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা ওখানে কিছু মুসলমানদের জায়গাটাকে দখলমখল করে অবৈধ বসতি তৈরি করেছে, পুরাটা না, কিছুটা। হ্যাঁ, এটা যে মিথ্যা তা না, কিন্তু ওই যে পরবর্তীতে তারা তাদের গুণপনা, তাদের কোয়ালিটি, তাদের বিজ্ঞানের বিষয়ে তাদের ইনোভেশন ইত্যাদি দিয়ে এমন এক্সেলেন্স তারা দেখিয়েছে যে আস্তে আস্তে পশ্চিমা দেশগুলো এটা ভুলে গেছে। আর মুসলমানদের বক্তব্য হলো, তারা যখন ইচ্ছে খুশি অমুসলিমদের জায়গা জমি দখল করবে, এইটা কোনো সমস্যা নাই, কিন্তু অন্য কোনো কেউ যদি মুসলমানদের জায়গা জমি দখল করে তাহলে এটা ভয়ঙ্কর অন্যায়। যাই হোক, এখন কথা হচ্ছে যে এই ইসরায়েল এই যে বর্তমানে কিন্তু দুই ফ্রন্টে যুদ্ধ করছে, এটা অনেকে খেয়াল করছে কিনা আমি জানি না। একদিকে ইরানের সাথে, আবার অন্যদিকে হেজবুল্লাহর সাথে। ইরানের পরামর্শ, ওই হেজবুল্লাহ প্রতিনিয়ত এখন ওই রকেট ছুড়ে যাচ্ছে, তখন এই ইসরায়েল থেকে বিমান গিয়ে এই হেজবুল্লাহর উপরে, মানে ওই বৈরুতে তামা করে দিচ্ছে, বোমা মেরে একেবারে তামা করে দিচ্ছে। এবং এই হেজবুল্লাহ এমন ভয়ঙ্কর একটা ফ্যানাটিক সংগঠন, এরা কিন্তু মৃত্যুকে পরোয়া করে না। এবং এই ইরানের এরাই, আমি সেই জন্য বলছি যে ধর্মীয় ফ্যানাটিসিজম একটা দেশ এবং জাতিকে কিভাবে ধ্বংস করতে পারে, তার উজ্জ্বল নমুনা হলো এই ইরান এবং এই লেবাননের হেজবুল্লাহ।
এরা মনে করছে যে এরা জিতে যাবে, এরা মনে করছে যে বিভিন্ন ইসরায়েলের উপরে বিভিন্ন মিসাইল টিজাইল পড়ছে, অতএব ইসরায়েল ধ্বংস হয়ে যাচ্ছে। জি না, ইসরায়েলের যদি সেই ধরনের ধ্বংস হওয়ার কোনো সম্ভাবনা থাকে তাহলে তার আগে ইরানকে দুনিয়া থেকে একেবারে নিশ্চিহ্ন করে দিয়ে তারপরে নিশ্চিত হবে। তখন এই ইসরায়েল কিন্তু কারো কথাই শুনবে না, খোদ আমেরিকার কথাও শুনবে না, বুঝছেন? এটাই বাস্তবতা। মুমিন মুসলমানদের শুনতে খারাপ লাগলো। ইসরায়েলের যদি সত্যি বিশাল কোনো ক্ষতি হতো বা তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে যেত, দুনিয়ার বুকে ইসরায়েলের অস্তিত্ব এখন আর থাকতো না, অলরেডি কিন্তু ভ্যানিশ হয়ে যেত, বুঝছেন? এবং তখন কেউ কিছু ওই ইসরায়েলকে বলতো, আমার তো মনে হয় না, হয়তো মুখে মুখে নিন্দা জানাইতো, কিন্তু এটাই বাস্তবতা। যাই হোক, আজকের এই যে পরিস্থিতি, এর জন্যে এখন আপনি কাকে দায়ী করবেন? এই যে ইরানকে আক্রমণ করেছে, কথা নাই বার্তা নেই, ধম করে। আপনারা বলুন তো যে আপনি কাদেরকে দায়ী করবেন? এই ইরান যুগের পর যুগ ধরে এই হেজবুল্লাহ আর হামাস দিয়ে এই ইসরায়েলের উপরে রকেট প্রতিনিয়ত মেরেছে, এবং এই ইরানের পরামর্শে 7 অক্টোবর 2023 সালে এই হামাস ইসরায়েলের উপর হামলে পড়ে 12-1300 ইহুদি হত্যা করছিল, কি করে নাই? তো এখন ওই আক্রমণগুলো কি তাহলে বৈধ? অর্থাৎ ইরান যে হেজবুল্লাহর হামাসের মধ্যে যে ইসরায়েলের উপরে প্রতিনিয়ত আক্রমণ করে দেয়, এটা বৈধ নাকি? আর ইসরায়েল যখন আত্মরক্ষার স্বার্থে এদের ওস্তাদ মূল গুরু এই ইরানের উপর আক্রমণ করে একেবারে মাথা কেটে দেওয়ার চিন্তাভাবনা করে এই যে আক্রমণ করে বসে আছে, এটা খুবই অন্যায়, তাই না? হতে পারে মুসলমানের কাছে এটা অন্যায়, বাট ইসরায়েলের কাছে ভাই এটা টিকে থাকার লড়াই, তাদের বেঁচে থাকার লড়াই, তাদের অস্তিত্বের লড়াই। এটা কিন্তু অনেকে বুঝছে কি না আমি জানি না। মুসলমানদের কাছে এটা একটা ধর্মযুদ্ধ হতে পারে, কিন্তু ইসরায়েলের কাছে এটা বেঁচে থাকার লড়াই। সুতরাং এখানে আমি আবারও বলি যে ইসরায়েলের অস্তিত্ব নিয়ে যদি কোনোভাবে টান পড়ে এই ইরানের মিসাইলের মাধ্যমে, তাই না, ধরে নেবেন যে দুনিয়াতে ইরান বলে কোনো দেশ থাকবে না, এটা কিন্তু নিশ্চিত। আবার এদের কারণে এই লেবাননের মতো একটা সুন্দর দেশ, ওখানে যে হেজবুল্লাহ তৈরি করে ওই দেশটাকেও ধ্বংস করছে। এই ইরান এই লেবানন নামের একটা সুন্দর দেশ, তাকেও কিন্তু ধ্বংস করছে এই হেজবুল্লাহ দিয়ে, যারা নাকি ওই দেশের মধ্যেই একটা প্যারালাল সেনাবাহিনী তৈরি করে ওই দেশের সরকারকে থোড়াই কেয়ার করে। এবং নট অনলি দ্যাট, এই হেজবুল্লাহ ওই লেবাননের সরকারকে যা বলে তা মানতেও বাধ্য, যদি না হয় তাহলে আবার যুদ্ধ শুরু করে দিতে পারে। এই হলো অবস্থা। ইরান অনেকে মুমিন মুসলমানদের কাছে ভাল লাগছে যে ইসরায়েলের এগেনস্টে, আমেরিকার এগেনস্টে দাঁড়িয়েছে, কিন্তু ভাই এই ইরান এই যে এই লেবাননের মতো একটা সুন্দর দেশকে যে ধ্বংস করে দিল, আপনারা ইসরায়েলের কথা বাদ দেন, এই যে লেবাননের মতো একটা সুন্দর দেশ ধ্বংস করে দিল, তার জন্যও কি আপনারা বোঝেন না যে ইরান এখানে কত বড় অন্যায় কাজ করছে? যদি ইরান এই লেবাননকে ব্যবহার না করে অথবা এই গাজার হামাসকে ব্যবহার না করে যদি এই ইসরায়েলের উপর প্রতিনিয়ত রকেট টকেট না মারতো, এই ইসরায়েল কখনো কোনোদিনও এই ইরানে এসে আঘাত হানতো না, বুঝছেন? আর এই ইরান প্রতিনিয়ত এই ইসরায়েলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিবে এই হুমকি দিত, তো কাহাতকে হুমকি তারা সহ্য করবে বলেন? ইরান যদি এই সমস্ত বাচ্চা দিয়ে জাস্ট নিজেদের দেশ গঠনের কাজে ব্রতী থাকতো তা এবং দুনিয়ার অন্যান্য দেশের সাথে সম্পর্ক রক্ষা করে চলতো, তাহলে ইরান হতে পারতো মধ্যপ্রাচ্যের একটা পরাশক্তি। কিন্তু তারা সে লাইনে যায় নাই, একেবারে প্রথম দিক দিয়ে তারা ফ্যানাটিসিজমের লাইনে গেছে, অর্থাৎ ধর্মীয় উন্মাদনা। ব্যাস, ফলাফল যা হবার তাই। ধন্যবাদ।